আমাদের ভারতবর্ষের ম্যাপের ঠিক এরকম জায়গায় রয়েছে কৈলাস পর্বতমালা, তার ঠিক নিচে এই অঞ্চলটা রয়েছে মানস সরোবর। এর মাঝখানে একটা হিমবাহ রয়েছে। এই হিমবাহটার নাম হচ্ছে চেমায়ংদুং হিমবাহ। চেমায়ংদুং হিমবাহ থেকে একটা নদী উৎপন্ন হয়েছে। এই নদীটার নাম হচ্ছে ইয়ারলুং সাংপো। ইয়ারলুং সাংপো নাম করে একটা নদী উৎপন্ন হয়ে ভারতবর্ষে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে ঠিক এইরকম জায়গাটা অঞ্চল। এই জায়গাটার নাম হচ্ছে নামচা বারোয়া, নামচা বারোয়ার পাশিঘাট অঞ্চল। নামচা বারোয়ার পাশিঘাট বলতে সেটা হচ্ছে, ধরেন মনে করো দুটো বাঙালি ভদ্রলোক মুম্বাইতে কাজের সূত্রে গিয়ে কোনোভাবে দেখা হয়েছে হঠাৎ করে দুজন বাঙালির মধ্যে। এবার একজন বাঙালি আরেকজন বাঙালিকে বলছে, দাদা আপনার বাড়ি কোথায়? অপর বাঙালিজন বলছে আমার বাড়ি কলকাতায়। উনি বলছে আরে কলকাতার কোথায়? কলকাতার শিয়ালদাতে। ঠিক এইখানেও একই রকম নামচা বারোয়ার। নামচা বারোয়ার কোথায়? নামচা বারোয়ার পাশিঘাট অঞ্চলে। এখন একটু জুম করতে হবে। নামচা বারোয়ার পাশিঘাট অঞ্চলে যখন অরুণাচল প্রদেশের মধ্যে প্রবেশ করলো, তখন এই নদীটার নাম হয়ে গেল ডিহং। সংক্ষেপে আমরা একে ডি লিখি। নামচা বারোয়ার মধ্যে দিয়ে যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করলো, ওই ইয়ারলুং সাংপো ওই নদীটাই অরুণাচল প্রদেশে এসে নাম হয়ে গেল ডিহং। এই ডিহং নাম করে আসামের একটা অঞ্চল এসে মিলিত হয়েছে। এই অঞ্চলটার নাম সাদিয়া। সাদিয়া মানে কি রহমান কাকা ছোট মেয়ে অ্যাঞ্জেল সাদিয়া? নো, আসামের একটা জায়গার নাম সাদিয়া। এই অঞ্চলে আরও একটা নদী এসে মিলিত হয়েছে, সেই নদীটার নাম হচ্ছে, এটা ছিল ডিহং, এই নদীটার নাম ডিহং। সংক্ষেপে আমরা এটাও ডি লিখলাম। এই নদীতে, এই সাদিয়া অঞ্চলে আরও একটা নদী এসে মিলিত হয়েছে, একই জায়গায় তিনটে নদী মিলিত হয়েছে। এটার নাম লোহিত নদী। এই লোহিত নদী যেখানে ওই সাদিয়ার কাছে মিলিত হচ্ছে, ঠিক সেখানটায় মিলিত হবার আগে একটা সেতু তৈরি হয়েছে 9.15 কিলোমিটার লম্বা। মানে ব্রিজটাতে যদি আপনি একবার বাইক নিয়ে এপার ওপার করেন, মোটামুটি 50 টাকার পেট্রোল খরচ। ভারত তথা পূর্ব এশিয়ার সব থেকে বড় ব্রিজ এটা। এই ব্রিজটার নাম হচ্ছে ভূপেন হাজারিকা ব্রিজ। এই ব্রিজটা অ্যাকচুয়ালি আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্যে যোগাযোগ রক্ষা করে। এই যে তিনটা নদীর মিলনস্থল ডিহং, ডিবং এবং লোহিত, এই তিনটে নদীর মিলনস্থলের পর যখন এখান থেকে আরেকটা নদী যখন আসামের মধ্যে দিয়ে প্রবেশ করেছে, তখন এই নদীটা ব্রহ্মপুত্র নদ। মানে একটা নদীর তিনটি নাম এখন পর্যন্ত পেয়ে গেলাম। এই ব্রহ্মপুত্র নদটা মেঘালয়ের ঠিক পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সেই শহরটার নাম হচ্ছে ধুবড়ি। ধুবড়ি নামক জায়গা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। যখনই বাংলাদেশে প্রবেশ করলো, তখন এই নদীটার নাম হয়ে গেল যমুনা নদী। মানে একটা নদীর চারটি নাম পেয়ে গেলাম। প্রথমে ইয়ারলুং সাংপো, তারপরে ডিহং, তারপরে ব্রহ্মপুত্র নদ, তারপরে হচ্ছে যমুনা নদী। এবার আসি, এই ব্রহ্মপুত্র নদে কিছু ডান তীরস্থ এবং কিছু বাম তীরস্থ নদী আছে। ডান তীরস্থ নদী বা বাম তীরস্থ নদী কী করে বলবো? যেদিকে নদী প্রবাহিত হচ্ছে একটা তীর চিহ্ন দিলে বোঝা যাবে। যেদিকে নদী প্রবাহিত হচ্ছে সেদিকে মুখ করে দাঁড়াতে হবে। ডান দিকে যেগুলো নদী রয়েছে ডান তীরের নদী, বাম দিকে যেগুলো নদী রয়েছে এগুলো বাম তীরস্থ নদী। সুতরাং ডান তীরস্থ নদী মানে এখানে উপরের দিকটা বোঝা যাচ্ছে। উপরে এই অরুণাচল প্রদেশের এই অঞ্চল থেকে একটা নদী ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। এই নদীটির নাম সুবর্ণশিরি। সংক্ষেপে আমরা এস লিখি। সু কথার অর্থ উচ্চ অথবা ভালো। এই নদীটা অ্যাকচুয়ালি উচ্চ স্থান থেকে তৈরি হয়ে এই ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে, তাই জন্য এর নাম সুবর্ণশিরি। আর একটু এগোলে এটা হচ্ছে ভুটান। ভুটানের পাশ দিয়ে আর একটা নদী এসে আসামে মিলিত হয়েছে, এর নাম হচ্ছে মানস। সংক্ষেপে আমরা একে এম লিখি। আর একটা নদী, এই নদীটা নিয়ে একটা গল্প আছে। এই নদীটা হচ্ছে পশ্চিমবাংলা এবং আসামের একটা প্রেম কাহিনী। পশ্চিমবাংলার একটা ছেলে আসামে একটা মেয়ের সঙ্গে রিলেশন করত। পশ্চিমবাংলার ছেলেটা সবসময় সংকোচ বোধ করতো যে আসামের মেয়েটাকে আমাকে পছন্দ করবে, আমি ভিন রাজ্যের লোক, আমার সংস্কৃতি সব কিছু আলাদা, পছন্দ করবে কি করবে না, এটা সংকোচ বোধের মধ্যে আছে। ছেলেটা কোনোদিন কিছু বলতে পারেনি। একদিন ছেলেটা শুনলো সেই আসামের মেয়েটার বিয়ে হয়ে গেছে। মানে সংকোচ বোধের কারণে সে মেয়েটাকে বলতে পারেনি, মেয়েটার বিয়ে হয়ে গেলো। সেই দুঃখে একটা গাছের নিচে বসে ছেলেটা কাঁদছে। চোখের জল এত বেরিয়েছে, সেই চোখের জল থেকে একটা নদী তৈরি হয়ে গেছে। এই নদীটির নাম হচ্ছে সংকোচ নদী। অ্যাকচুয়ালি এতক্ষণ যে গল্পটা বললাম, এই গল্পটা সম্পূর্ণ মিথ্যে। এই নদীটা, এটা হচ্ছে ভুটান দেশ। ভুটান দেশের উত্তর পশ্চিম ভাগ থেকে একটা পার্বত্য অঞ্চল, মানে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবাংলা এবং আসামের খানিকটা বর্ডার ভাগ করে দিয়ে এই আসামের এই ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে।
এই নদীটার নাম হচ্ছে সংকোচ নদী, সংক্ষেপে এস। আর একটা নদী সিকিমের পার্বত্য অঞ্চল মানে হিমালয় পর্বতের অন্তর্গত একটা চে লামা বলে একটা উপত্যকা রয়েছে, চে লামা থেকে উৎপন্ন হয়ে সিকিমের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের ভিতর দিয়ে এসে এই ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত, অ্যাকচুয়ালি যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। বাংলাদেশে তো এই নদীর নাম যমুনা, যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই গেল মোটামুটি ডান তীরস্থ নদী। এবার আসি আমরা বাম তীরের নদীর দিকে। বাম তীরের নদী প্রথমে আমরা দুটো দেখিয়ে দিয়েছি, এটা ছিল ডিবং নদী, সঙ্গে লোহিত নদী। লোহিত নদীর এখানে একটা ব্রিজ ছিল যেটা আমি আলোচনা করলাম। লোহিত নদী এরপরে একটু পরের নিচের দিকে এসে এখানে আরেকটা নদী মিলিত হয়েছে, এই নদীটির নাম হচ্ছে বুড়িডিহং, সংক্ষেপে আমরা ভি লিখি। আর একটা নদী আসামের ঠিক নিচের দিক থেকে গিয়ে আসামে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে, এই নদীটার নাম ধানসিঁড়ি। উপরে একটা নদী ছিল, এই নদীটির নাম ছিল সুবর্ণসিঁড়ি। অরুণাচল প্রদেশ একটা উচ্চ স্থান থেকে তৈরি হয়ে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে, তাই এর নাম সুবর্ণসিঁড়ি। আর এদিকে এই অঞ্চলটি থেকে প্রচুর ধান উৎপন্ন, অ্যাকচুয়ালি এই নদীটা কৃষিকাজের সঙ্গে যুক্ত, বিশেষত ধান, এই জন্য এই নদীটার নাম ধানসিঁড়ি। আর একটু যদি এগোই, তিনটে পাহাড় রয়েছে মেঘালয়ে, গারো, খাসি, জয়ন্তিয়া। এই খাসি পাহাড়ের পশ্চিম ঢালে এই অঞ্চলটাতে একটা জায়গা, বিশ্বের সব থেকে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, সেটার নাম মৌসিনরাম। জয়ন্তিয়া পাহাড়ে পশ্চিম ঢাল থেকে একটা নদী উৎপন্ন হয়ে এই ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে, এটার নাম হচ্ছে কাপিলি নদী, সংক্ষেপে আমরা কে লিখে দিলাম। মানে এই বিশ্বের সব থেকে বেশি বৃষ্টিবহুল অঞ্চল থেকে এই কাপিলি নদীতে জল যায়, সেই জল আবার আসামের ব্রহ্মপুত্র নদে গিয়ে মিলিত হয়। প্রত্যেকটা নদী দেখে মনে হচ্ছে পাহাড় অথবা পর্বত থেকে নিচে নেমে এসে, সবগুলো নিচে নেমে এসে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। পাহাড় অথবা পর্বত থেকে যে নদীগুলো নিচের দিকে প্রবাহিত হয়, প্রত্যেকটা নদী প্রায় লম্ফদান পদ্ধতি এগোয়, মানে লাফিয়ে লাফিয়ে এগোয়, অর্থাৎ ঝর্ণা যেভাবে পড়ে। এই উপর থেকে জল যখন নিচের দিকে লাফিয়ে লাফিয়ে পড়ে, তখন ওই নদী খাতে বড় বড় এবড়ো খেবড়ো পাথর থাকে, সেই পাথরগুলোর যে এবড়ো খেবড়ো অংশগুলো আছে জলের ঘর্ষণে সব ক্ষয় হয়ে পলি বালি পাথর হয়ে নুড়ি হয়ে নিচের দিকে জলের সঙ্গে প্রবাহিত হয়ে জমা করবে কোথায়, আসামের ব্রহ্মপুত্র নদে। এই জন্য দেখা যায় পাহাড়ি নদীগুলো যে পাথরগুলো থাকে, পাথরগুলো একদম মসৃণ, মনে হয় যেন কে যেন পালিশ করে রেখে দিয়েছে। এই জলের ঘর্ষণের ফলে এটা হয়। সমস্ত পলি বালি নুড়ি এই আসামের ব্রহ্মপুত্র নদে এনে জমা করার ফলে এই আসামের ব্রহ্মপুত্রে বিশ্বের সব থেকে বড় নদীচড়া তৈরি হয়েছে, তার নাম মাজুলি দ্বীপ। মাজুলি দ্বীপটা ঠিক এই অঞ্চলে গঠিত হয়েছে, প্রায় 1260 বর্গ কিলোমিটারের আয়তন। 1260 বর্গ কিলোমিটার মানে ছোটোখাটো একটা জেলা বলা যেতে পারে, এতটা জায়গা দখল করে আসে এই মাজুলি দ্বীপ নদীর বুকে। এত সব কারণে এই আসামে ব্রহ্মপুত্র নদে প্রায় প্রত্যেক বছরই বন্যা হয়, মানে চড়া ভরে গেছে আর চারিদিক থেকে এত জল আসছে। এইগুলো মোটামুটি নদী অববাহিকা। তার সঙ্গে আসে এই নদীগুলোর সঙ্গে যেসব বিষয়গুলো জড়িত রয়েছে, যেমন ধরুন কোন কোন শহরের উপর দিয়ে নদীটা প্রবাহিত হয়েছে। প্রথমে এখানে বলেছিলাম, কালারটা চেঞ্জ করে নিয়ে আসি, প্রথমে এখানে বলেছিলাম আসামের সাদিয়া অঞ্চল। প্রথমে এই অঞ্চলটাতে সাদিয়া অঞ্চলের নাম হচ্ছে সাদিয়া। তারপরে একটু এগোলে যেটা আসবে সেটা হচ্ছে ডিব্রুগড়। ডিব্রুগড় নামক জায়গাটা ঠিক এই অঞ্চলটাতে, এর নাম হচ্ছে ডিব্রুগড়। এই ডিব্রুগড়ে একটা সেতু তৈরি হয়েছে যেটার নাম বগিবিল সেতু। বগিবিল সেতু অর্থাৎ এটি এই ব্রহ্মপুত্র নদের ওপর সব থেকে বড় ব্রিজ। এটা এই ব্রিজটা হচ্ছে দোতলা ব্রিজ, অর্থাৎ রেল সড়ক সেতু। নিচের দিকে রেল চলাচল হয়, উপরে হালকা গাড়িগুলো চলাচল হয়, এবং ব্রহ্মপুত্র নদের উপর সব থেকে বড় ব্রিজ এটা। আরেকটু এগোলে এই অঞ্চলে আরেকটা অঞ্চল পাওয়া যাবে, আরেকটা শহর পাওয়া যাবে। এই শহরটার নাম হচ্ছে তেজপুর, সংক্ষেপে আমরা একে টি লিখি, তেজপুর। আর একটু যদি এগোই, আর একটু এগোলে ঠিক মাঝখান বরাবর এই অঞ্চলটার নাম হচ্ছে গুয়াহাটি। সবাই আমরা নামটার সঙ্গে পরিচিত, গুয়াহাটি। এই গুয়াহাটিতে আরেকটা ব্রিজ রয়েছে, বিখ্যাত সরাইঘাট ব্রিজ। সরাইঘাট ব্রিজও একই, দ্বিতল ব্রিজ। সরাইঘাট সেতু, বিখ্যাত সরাইঘাট সেতু আধুনিকের মধ্যে সব থেকে পুরাতন রেল সড়ক সেতু এটা। 1962 সালে মানে ইংরেজ আমলে তৈরি হয়েছিল, এবং এটা আধুনিক ইস্পাত দিয়ে তৈরি। যদি বলা হয় ভারতবর্ষের সব থেকে পুরাতন রেল সড়ক সেতু কোনটি, তাহলে বিহারের সোন নদীর উপর অবস্থিত কয়েলওয়ার নামক একটা রেল সড়ক সেতু, যেটা ভারতবর্ষের সব থেকে পুরনো। ঠিক তার 100 সাল আগে, এটা হচ্ছে 1862 সাল। 1862 সাল, যদিও এর বর্তমান নাম পরিবর্তিত হয়ে আব্দুল বাড়ি রেল সড়ক সেতু নামে
পরিচিত লাভ করেছে। এই সেতুটা আধুনিকভাবে তৈরি ছিল না বলে এই সেতুটা থেকে যান চলাচল খানিকটা কমানোর জন্য এর পার্শ্ববর্তীতে আরেকটা সেতু বানিয়ে দেওয়া হয়েছে, দ্বিতল সেতু, মানে রেল সড়ক সেতু। এই জন্য তবুও এখন পর্যন্ত এই আব্দুলবাড়ি রেল সড়ক সেতু দিয়েও বেশ কয়েকটা দূরপাল্লার ট্রেন যাতায়াত করে। গুয়াহাটির পরে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই অঞ্চলটাতে এখানে রয়েছে পাণ্ডু শহর। আরেকটু এগোলে যেখান দিয়ে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করেছে সেই অঞ্চলটার নাম হচ্ছে ধুবড়ি। আসামের আশেপাশের বিখ্যাত শহরগুলো এবং সেতুগুলো বলে দিলাম। এছাড়া বলে রাখি, পশ্চিমবাংলায় যত ধরনের কম্পিটিটিভ এক্সাম আছে সেই এক্সামকে বেস করে একটা স্টাডি ম্যাটেরিয়াল আমাদের একটা পিডিএফ বানিয়ে প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে ওই লিঙ্ক থেকে পিডিএফটা ডাউনলোড করে এই ভিডিওর সঙ্গে ওটা ফলো করতে পারেন।